আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় চলতরিৎ থেকে আজকে আমরা আলোচনা করব রোদের গাণিতিক সমস্যাগুলি। আমরা এই চলতরিতের উপর প্রথমে একটা ক্লাস দিয়েছিলাম রোদের উপর। তো আমরা যেহেতু গত ক্লাসে রোদ নিয়ে আলোচনা করছি, আজকে এই রোদের গাণিতিক সমস্যা এবং বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলি আসছে এগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমরা প্রথমেই আজকে আলোচনা করবো হচ্ছে কি রোদের উষ্ণতা গুণাঙ্কের যে অঙ্কগুলি আছে। উষ্ণতা গুণাঙ্ক আমরা গত ক্লাসে এই রোদের যে প্রথম ক্লাসটা দেওয়া হয়েছে ওই ক্লাসের মধ্যে রোদের উষ্ণতা গুণাঙ্কের কিছু সূত্র লেখা হয়েছে। প্রথমে আমরা উষ্ণতা গুণাঙ্কের একটা অঙ্ক করব। তো আমরা শুরু করি। প্রথম প্রশ্নটা হলো এরকম যে এক খণ্ড লোহার তারের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 4 ওহম, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ 4 ওহম এবং এর 100 কেলভিন তাপমাত্রা বৃদ্ধির ফলে তারের রোধ হয় 6.5 ওহম। বলা হলো যে লোহার তারের উষ্ণতা গুণাঙ্ক কত। তো উষ্ণতা গুণাঙ্ককে সাধারণত আমরা আলফা দ্বারা প্রকাশ করি। তো এখানে আলফার মান বের করতে বলছে। খেয়াল করো আমাদের এখানে কি দেওয়া আছে, বলা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধকে আমরা কি দ্বারা প্রকাশ করি? R0 দ্বারা প্রকাশ করি। তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ দেওয়া আছে 4 ওহম, তার মানে R0 এর মান হবে 4 ওহম। আচ্ছা, এরপরে আসো, বলা হলো যে 100 কেলভিন তাপমাত্রা বৃদ্ধির ফলে তারের রোধ হয়। 100 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি, তার মানে থিটার মান দেওয়া আছে 100 কেলভিন, তার মানে থিটা ইকুয়াল 100 কেলভিন। বলা হলো 100 কেলভিন তাপমাত্রা বৃদ্ধির ফলে তারের রোধ হয় 6.5 ওহম, তার মানে এই 6.5 ওহমটা হবে আর থিটার মান। তার মানে আমরা এখানে লিখতে পারি আর থিটা ইকুয়াল 6.5 ওহম। এখানে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, আর জিরোটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ আর আর থিটাটা হলো যে কোনো তাপমাত্রার রোধ। তো আমাদের এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ হলো 4 ওহম, আর যে কোনো তাপমাত্রা বলতে এখানে 100 কেলভিন তাপমাত্রার জন্য রোধ বলা আছে, এই কারণে এটাকে আমরা প্রকাশ করছি আর থিটা দ্বারা। তো আমাদেরকে বের করতে বলছে আলফা এর মান, অর্থাৎ রোধের উষ্ণতা গুণাঙ্কের মান বের করতে বলছে। তো আমরা এই সমীকরণটা জানি, আমরা জানি কি, আমরা জানি আলফা ইকুয়াল হলো কি আর থিটা মাইনাস R0 পাই হলো R0 থিটা। এই সমীকরণটা আমরা আমাদের রোধের প্রথম ক্লাসের মধ্যে এই সমীকরণটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা ওই ভিডিওটা যদি দেখো তাহলে আরো সহজ হয়ে যাবে। তাহলে আর থিটার মান কত? আর থিটার মান হলো 6.5, R0 এর মান হলো কত? R0 এর মান হলো 4, R0 এর মান হলো 4, থিটার মান হলো 100। তাহলে দেখা গেল কি এখানে 6.5 400, তার মানে এখান থেকে মান চলে আসলো 6.25 ইনটু 10 টু দি পাওয়ার -3 পার কেলভিন। এটা হলো আমাদের আলফা এর মান। তো এখান থেকে আমরা খুব সহজেই কিন্তু আলফা এর মান বের করতে পারতেছি। মাথায় যে বিষয়টা রাখবা সেটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধটাকে আমরা ধরতেছি R0, আর যে কোনো তাপমাত্রার রোধটাকে ধরছি আমরা আর থিটা। তো এইভাবে আমরা এই অঙ্কগুলি সমাধান করতে পারবো। আসো আমরা আরেকটা অঙ্ক করব এই টপিকটার উপর, তারপর আমরা পরবর্তী অংশে যাব। আমাদের পরের প্রশ্নটা হলো এরকম যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ দেওয়া আছে 65 ওহম। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলা হলো 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর রোধ কত হবে। তার মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ দেওয়া আছে 65 ওহম, বের করতে বলছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। এখানে কি দেওয়া আছে? টাংস্টেন তারের উষ্ণতা গুণাঙ্কের মান, অর্থাৎ আলফা এর মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 5.1 ইনটু 10 ইনভার্স 3 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস। আলফার মান, আলফার এককটা হলো পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। আচ্ছা, খেয়াল করো আমাদের এখানে কার মান বের করতে বলছে? আমাদের এখানে বলছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত। তার মানে আমরা সহজেই বলতে পারি যে এখান থেকে আর থিটা এর মান বের করতে বলছে। এখান থেকে কার মান বের করতে বলছে? আর থিটা এর মান। কার মান দেওয়া আছে? আলফা এর মান দেওয়া আছে। আলফা এর মান দেওয়া আছে কত? 5.1 ইনটু 10 টু দি পাওয়ার -3 ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস আলফা এর মান দেওয়া আছে। এইখানে আমাদেরকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ দেওয়া আছে 65 ওহম। এখন খেয়াল করো আর থিটা বের করার সূত্র কি? আর থিটা বের করার সূত্র হলো R0 ইনটু 1 প্লাস আলফা থিটা। আর থিটা ইকুয়াল R0 ইনটু 1 প্লাস আলফা থিটা। এখন খেয়াল করো আমাদের কাছে কিন্তু আলফা এর মান আছে। আমাদের কাছে এখানে কার মান আছে? আমাদের কাছে এখানে আলফা এর মান আছে। আলফা এর মান আছে আমাদের কাছে, আমাদের কাছে থিটা এর মান আছে, কিন্তু আমাদের কাছে কিন্তু এই R0 এর মান নাই। খেয়াল করো আমাদের কাছে আলফা এর মান আছে, আমাদের কাছে থিটা এর মান আছে। থিটা এর মান কত? বলছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ কত। তার মানে থিটা এর মান হলো 200 ডিগ্রি সেলসিয়াস।
খেয়াল করো, যেহেতু এটা সেলসিয়াসে আছে আমরা এটাকেও সেলসিয়াসে রাখছি। এটা যদি কেলভিনে থাকতো আমরা তখন এটাকে কেলভিনে নিয়ে যেতাম। এখন এই সমীকরণ থেকে যদি আমি r থিটা বের করতে চাই, আমার অতিরিক্ত কার মান লাগবে? r নট এর মান লাগবে। এই r নট অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে রোধ, এই রোধের মান কিন্তু আমাদের কাছে নাই। তার মানে এখন আমাদেরকে প্রথমে কি বের করতে হবে? আমাদেরকে প্রথমে এই r নট এর মান বের করতে হবে। তো আমরা যদি এই r নট বের করি, আমাদের এই r নট বের করার সূত্রটি খেয়াল করো, আমরা কিন্তু এই যে এটার মতো আরেকটা সমীকরণ আছে, সেই সমীকরণ থেকেও কিন্তু আমরা বের করতে পারি। যেমন মনে করো আমাদেরকে বললো কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ 65 ওহম। তো এইখানে আমরা r থিটা 1 ইকুয়াল আমরা এটাকে লিখলাম কত? 65 ওহম, যেটা আমাদেরকে বলে দিছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ 65 ওহম। এটাকে আমরা প্রকাশ করছি কি দ্বারা? r থিটা 1 দ্বারা। এখন আর যেটা বের করতে হবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য রোধ কত, এটাকে আমরা r থিটাও ধরতে পারি, চাইলে আমরা এখানে r থিটা 2 ধরতে পারি। তাহলে আমরা এখানে লিখব কত? r থিটা 2। তো এই সমীকরণ থেকে দেখো আমরা কিন্তু লিখতে পারি r থিটা 1 ইকুয়াল r নট ইনটু 1 প্লাস আলফা থিটা। আমাদের r থিটা 2 বের করতে হবে, r থিটা 1 এর মান দেওয়া আছে। এখান থেকে আমরা কার মান বের করব? r নট এর মান বের করব। এই r নট এর মান নিয়ে এখানে বসালে আমরা r থিটা 2 বের করতে পারবো। তো আমরা যদি r নট বের করি, r নট ইকুয়াল কত দাঁড়ালো? r থিটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস আলফা থিটা। খেয়াল করো, এখান থেকে যদি আমরা r থিটা 1 এর মান কত? 65 1 প্লাস আলফা এর মান হলো কত? 5.1 ইনটু 10 টু দি পাওয়ার -3 ইনটু, এখন আসো এই যে থিটার মান, এই থিটাটা কত হবে? এই থিটা কিন্তু 200 হবে না। খেয়াল করো, এই থিটা কিন্তু 200 হবে না, কারণ আমরা r থিটা 1 কত বসাইছি? r থিটা 1 বসাইছি আমরা 65। এই 65 কার জন্য? এই 65 হলো 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে আমাদের এটাকে আমরা ধরতে পারি থিটা 1 ইকুয়াল 25 ডিগ্রি সেলসিয়াস, আর এটাকে ধরতে পারি থিটা 2। আমার 25 ডিগ্রি সেলসিয়াসের জন্য রোধ হলো 65 ওহম। তার মানে আমি এই যে থিটা, এটাকে আমরা থিটা না ধরে আমরা ধরতে পারি থিটা 1। এই থিটা 1 এর মান হবে কত? 25। আমি আবারও বলতেছি, আমাদের এইখানে 25 এর জন্য রোধ হলো 65, আর 200 এর জন্য রোধ আমাদেরকে বের করতে বলছে। এই থিটা 2 এর জন্য আমি r থিটা 2 বের করব, আর থিটা 1 এর জন্য হলো r থিটা 1। এই r থিটা 1 এর সাহায্যে আমি এখান থেকে r নট এর মান বের করতেছি। তাহলে আমাদের এখানে মান চলে আসবে হচ্ছে 65 ডিভাইডেড বাই 1। আচ্ছা, এটা হলে আমাদের মান আসবে হচ্ছে এখানে 57.65 ওহম। এটা হলো আমাদের r নট এর মান। খেয়াল করো, তোমরা এই জায়গার মধ্যে কনফিউশনে করতে পারো, এই যে 25 আর হচ্ছে এই 65, এই 25 এর জন্য রোধ হলো 65, এই মান দিয়ে আমি r নট বের করতেছি। এই r নট এর মান নিয়ে এখানে বসিয়ে আমি r নট এর মান নিয়ে এখানে বসিয়ে আমি r থিটা 2 বের করব। যখন আমি r থিটা 2 বের করব, এই থিটার মান কিন্তু হবে কত? এই থিটার মান হবে 200 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এটা হবে থিটা 2। আর থিটা 1 এর সাহায্যে আমি কি বের করছি? r নট বের করছি। তাহলে আমার r নট এর মান কত হলো? আমার r নট এর মান হলো 57.65 ওহম। এখন এই মান নিয়ে এখানে বসালে আমার r থিটা 2 বের হয়ে আসবে। তাহলে আমরা যদি এই মান নিয়ে বসাই এখানে, এই যে r নট এর মান নিয়ে যদি আমরা এখানে বসাই, r নট পেলাম কত? 57.65 1 প্লাস আলফা হলো 5.1 ইনটু 10 টু দি পাওয়ার -3। এই থিটা 2, এই থিটা 2 এর মান হলো এই যে 200 ডিগ্রি সেলসিয়াস। এই যে 200 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু এটা সেলসিয়াস আছে এটাকে আমরা সেলসিয়াসে রাখছি। তাহলে 57.65 1 প্লাস 5.1 ইনটু 10/3, তাহলে এখান থেকে মান চলে আসলো আমাদের 116.45 ওহম। তার মানে এখান থেকে এটাকে আমরা বলতে পারলাম যে r থিটা 2 এর মান হলো 116.45। তো এইভাবে আমরা খুব সহজেই এই টপিকটার, অর্থাৎ এই রোধের উষ্ণতা গুণাঙ্কের যে অঙ্কগুলি আছে, খুব সহজেই আমরা এটা অ্যানসার করতে পারবো। আমাদের মাথায় রাখতে হবে কোনটা থিটা 1 হবে, কোনটা থিটা 2 হবে। যদি এই বিষয়টা মাথায় রাখতে পারি, তাহলে এই টপিকের যত অঙ্ক আছে আমরা করতে পারবো। তো চলো আমরা পরবর্তী অংশে যাই। তো আমাদের পরের অংশটা হলো
যেমন এখানে একটা সার্কিট দেওয়া আছে, আমরা যদি সার্কিটটা একটু আঁকার চেষ্টা করি। এটার মান দেওয়া আছে 25 ভোল্ট, এটা R1 ইকুয়াল 100 ওহম, এটা দেওয়া আছে R2 ইকুয়াল 50 ওহম। আচ্ছা, এটা দেওয়া আছে R3 ইকুয়াল 75 ওহম, R4 ইকুয়াল হলো 25 ওহম, R5 ইকুয়াল হলো 25 ওহম। তো এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখানে 5টা রোধ দেওয়া আছে, R1 100, R2 50, R3 75, R4 25, R5 25 ওহম। এখানে তড়িৎ চালক শক্তি অর্থাৎ ভোল্টেজের মান দেওয়া আছে 25 ভোল্ট। আমাদেরকে গতে বলছে কি? আমাদেরকে গতে বলছে হচ্ছে বর্তনীর মোট প্রবাহ কত। তো মোট প্রবাহ মানে হচ্ছে I। তো আমরা ওহমের সূত্রানুসারে আমরা কি জানি? আমরা জানি যে V ইকুয়াল IR। তাহলে I ইকুয়াল কত হবে? I ইকুয়াল হবে V বাই R। খেয়াল করো, I ইকুয়াল হলো V বাই R। এখন V এর মান 25 ভোল্ট দেওয়া আছে। এখন আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে শুধু বর্তনীর তুল্য রোধটা। তো আমরা প্রথমে এই বর্তনীর তুল্য রোধটা বের করব। খেয়াল করো, বর্তনীটা কিন্তু খুবই সহজ একটা বর্তনী। দেখো, আমরা যদি এখান থেকে শুরু করি, এই যে বর্তনীটা যদি আমরা এই বিন্দু থেকে শুরু করি, আমরা যদি এখানে একটা নাম দেই, এটা দিলাম A বিন্দু, এটা দিলাম আমরা B বিন্দু। খেয়াল করো, A বিন্দু থেকে R4 এবং R5, R4 এবং R5 এই দুইটা রোধ কিন্তু শ্রেণীতে আছে। R4 এবং R5 এই দুইটা রোধ শ্রেণীতে আছে। তাহলে আমরা যদি এই দুইটা রোধ প্রথমে বের করি, তুল্য রোধ RS1 ইকুয়াল হলো R4 প্লাস R5। তো এখান থেকে আমরা কত লিখতে পারি? এখান থেকে লিখতে পারি 25 প্লাস 25, তার মানে হলো 50 ওহম। অর্থাৎ R4 এবং R5 এর তুল্য রোধ কত? তুল্য রোধ হলো আমার এখানে 50 ওহম। এখন দেখো, আমি যদি এই দুইটার পরিবর্তে এখন একটা দিই, যেমন এই দুইটার পরিবর্তে আমি এখন একটা দিলাম, খেয়াল করো একটু, আমি এটার নাম দিলাম RS1। RS1 ইকুয়াল কত দিলাম আমি? 50 ওহম। অর্থাৎ R4 এবং R5 মিলিত হয়ে হয়েছে কত? 50 ওহম। আচ্ছা, এখন দেখো A বিন্দু আর B বিন্দু, A বিন্দু এবং B বিন্দুর মাঝে দেখো RS1, R3 এবং R2 এই তিনটা রোধ আবার সমান্তরালে আছে। R2, R3 এবং RS1 এই তিনটা রোধ আছে সমান্তরালে। তাহলে এই তিনটা রোধের জন্য তুল্য রোধ বের করতে হবে। তাহলে কে কে সমান্তরালে আছে? সমান্তরালে আছে এখানে R2, R3 এবং RS1। সমান্তরালের আমরা সংখ্যাটা কি জানছিলাম গত ক্লাসে? যে প্রত্যেকটা রোধের কতগুলি রোধ যদি এমন ভাবে সাজানো হয় যে প্রত্যেকটি রোধের আদি প্রান্ত একটা সাধারণ বিন্দুতে বা শেষ প্রান্ত অন্য একটা সাধারণ বিন্দুতে, তাহলে ওই সমন্বয়টাকে বলা হবে সমান্তরাল সমন্বয়। দেখো, এটার এক প্রান্ত, এটারও এক প্রান্ত, এটারও এক প্রান্ত, আবার এই সবগুলির এক প্রান্ত দেখো, এটার শেষ প্রান্ত এখানে, আবার এটার শেষ প্রান্ত A বিন্দু আর A বিন্দু B। এটা যদি B বিন্দু হয়, এটাও কিন্তু B বিন্দু হবে। আচ্ছা, তাহলে এটারও এক প্রান্ত, এটাও তাহলে B বিন্দু হবে। তাহলে এখন খেয়াল করো, সবগুলি রোধের আদি প্রান্ত কিন্তু A বিন্দুতে, আবার সবগুলি রোধের শেষ প্রান্ত কোন বিন্দুতে? B বিন্দুতে। তার মানে এই তিনটা আছে কিসে? সমান্তরালে আছে। আচ্ছা, যেহেতু এই তিনটা সমান্তরালে আছে, আমরা লিখতে পারি কত? আমরা লিখতে পারি এখানে 1/RP ইকুয়াল হলো 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/RS1। তাহলে মান আসবে 1/50 প্লাস 1/75 প্লাস 1/50। আচ্ছা, তো এখান থেকে এই পুরো রাশিটার মান আসবে হচ্ছে 1/50 প্লাস 1/70। আচ্ছা, 0.05333। এটা হলো 1/RP এর মান, এটা হলো 1/RP এর মান। তো আমরা যখন এখান থেকে RP বের করব, এই আমরা RP বের করলাম, যখন আমরা RP বের করব এটার মান আসবে 18.75 ওহম। খেয়াল করো, এটা ছিল 1/RP এর মান, এখন বের হইছে শুধু RP এর মান। এখন দেখো, এই তিনটা রোধের তুল্য রোধ পাইছি কত আমরা? 18.75। আমি যদি এই সার্কিটটাকে এখন এইভাবে আঁকি, এই হলো 100, এইখানে হলো 18.75, এই হলো ভোল্টেজ, এই হলো ভোল্টেজ। তাহলে এটা হলো R1 ইকুয়াল হলো 100 ওহম, এটা হলো RP ইকুয়াল হলো 18.75 ওহম। খেয়াল করো, এটা হলো 25 ভোল্ট। এখন খেয়াল করো, এই যে R2, R3, RS1 তাদের তিনটার তুল্য রোধ হলো RP 18.75।
এখন R1 এবং RP কিসে আছে? R1 এবং RP আছে শ্রেণীতে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এটা শেষ এটা শুরু, এখন আমরা লিখতে পারি RS2 ইকুয়াল হলো R1 প্লাস RP। আমার এখানে R1 কত? আমার এখানে R1 হলো 100 প্লাস হলো 18.75, তাহলে হবে 118.75 ওহম। এইটা হলো আমার সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ, অর্থাৎ 100 আর 18 মিলে হলো 118.75 ওহম। তার মানে আমার সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ কত পেলাম আমরা? 118.75 ওহম। এখন আমি কি বের করব? এখন আমি কারেন্টের মান বের করব, অর্থাৎ সুতরাং I ইকুয়াল V বাই R। আমার এখানে V কত? আমার এখানে V হলো 25, আর কত? সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ হলো 118.75। এখান থেকে যদি আমরা মান বসাই তাহলে আমাদের মান চলে আসবে 0.210 এম্পিয়ার। এটা হলো আমাদের তড়িৎ প্রবাহের মান। তো এইভাবে এই সমীকরণের সাহায্যে আমরা খুব সহজেই আমরা এই টপিক্সের অঙ্কগুলি আসলে করতে পারবো। শুধু মাথায় রাখতে হবে কোনটা শ্রেণীতে আছে, কোনটা সমান্তরালে আছে। আসো, এটা হলো বইয়ের জন্য সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ কত। আমরা এখান থেকে সম্পূর্ণ বর্তনীর তড়িৎ প্রবাহ পাইছি 0.210। আচ্ছা, এটা হলো আমাদের বয়ের উত্তর। এখন আসো ঘতে কি বলছে? ঘতে বলছে বর্তনীর R1, R3 এবং R4 এর মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কিনা। বর্তনীর R1, R3 এবং R4 এর মধ্য দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কিনা। আমি যদি চিত্রটা আরেকটু আঁকি, R4 হলো এখানে 25 ওহম, আর এটা হলো R5 হলো এখানে 25 ওহম। খেয়াল করো, এই ছিল আমার চিত্র। উদ্দীপকের মধ্যে বলা আছে R1, এই যে R1, R3 এবং R4 এর মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কিনা। আচ্ছা, এখন দেখো আমরা যদি এই চিত্রটাকে এইভাবে আঁকি কেমন হয় দেখো। এই চিত্রটাকে যদি আমরা এইভাবে কনভার্ট করি, দেখো এটা হলো R1, R2, R3, R4, R5। দেখো এই চিত্রটা যা, ঠিক এই চিত্রটা কিন্তু তাই। আমরা যদি নামকরণও করতে পারি, এখানে A বিন্দু, এটা দিলাম আমরা B বিন্দু, বা হ্যাঁ আমরা A বিন্দু দিলাম, এখানে দিলাম B বিন্দু, যেহেতু ওটার সাথে মিল। দেখো R1, R2, R3, এখানে R4 এবং R5 শ্রেণীতে আছে। তার মানে যাহা এই চিত্র তাহাই এই চিত্র, অর্থাৎ এই চিত্রটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি। এখন খেয়াল করো, এখান থেকে এখানে ভোল্টেজ দেওয়া আছে 25 ভোল্টেজ। এখান থেকে কারেন্ট যাচ্ছে কত? I পরিমাণ কারেন্ট যাচ্ছে। এই যে I পরিমাণ কারেন্ট যাচ্ছে, সম্পূর্ণ বর্তনীর প্রবাহ কত? সম্পূর্ণ বর্তনীর প্রবাহ আমরা গতে বের করছিলাম হচ্ছে 0.210 এম্পিয়ার। খেয়াল করো, তাহলে এখান থেকে কত প্রবাহ বের হচ্ছে? এখান থেকে বের হচ্ছে 0.210 এম্পিয়ার। তার মানে এই I এর মান কত? 0.210 এম্পিয়ার। খেয়াল করো, প্রশ্নে কিন্তু একটা বলছে যে R1 এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট গেল। তাহলে R1 এর মধ্যে দিয়ে কোন কারেন্টটা গেল? বর্তনীর সম্পূর্ণ বর্তনীর যে কারেন্টটা, সেটাই কার মধ্যে দিয়ে গেছে? সেটাই কিন্তু এই R1 কে পাস করছে, অর্থাৎ সেটাই R1 রোধের মধ্যে দিয়ে গেল। তার মানে যেটা বর্তনীর মূল প্রবাহ, সেটাই হলো R1 এর প্রবাহ। এখন আমরা R1 এর প্রবাহকে যদি I1 দ্বারা সূচিত করি, যেমন আমরা যদি এই জায়গায় I1 দ্বারা সূচিত করি, তাহলে R1 এর মধ্যে দিয়ে কে গেল? I1 গেল। যাহা I1 তাহাই কি I। তাহলে আমরা লিখতে পারি I1 এর মান কত? যাহা I তাহাই হলো I1, এর মান হবে 0.210 এম্পিয়ার। আমি আবার বলতেছি, এই বর্তনীর মূল প্রবাহ হচ্ছে 0.210। এই 0.210 কিন্তু R1 এর মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। কি নামে দিলাম আমি? এখানে I1 নামে দিলাম। তার মানে R1 এর মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে কত? 0.210 এম্পিয়ার। আচ্ছা, এরপরে আসো, বাকি রইল কি? বাকি রইল R3 এর মধ্যে দিয়ে প্রবাহ বের করতে বলছে। এখন এই যে R3 এর মধ্যে দিয়ে এই I1 কিন্তু এখানে এসে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। তার মানে দেখো R2, R3, R4 এবং R5 এর সমষ্টি একত্রে কিসে? শ্রেণীতে না সমান্তরালে? অবশ্যই সমান্তরালে আছে। তো সমান্তরালে আমি গত ক্লাসের মধ্যে অবশ্যই বলছিলাম যে সমান্তরালের ক্ষেত্রে কি বিভাজন হয়? বিভব বিভাজন নাকি কারেন্ট বিভাজন হয়?
আমাদের এখানে দেখো এই I1 এসে কিন্তু তিনটা রাস্তা দিয়ে ভাগ হয়ে গেল, তার মানে এখানে কারেন্ট বিভাজন হচ্ছে। কি বিভাজন হচ্ছে এখানে? অর্থাৎ এইখানে আমাদের কারেন্টটা বিভাজিত হচ্ছে এই অংশটার মধ্যে, অর্থাৎ এ বি অংশের মধ্যে এসে কি বিভাজিত হচ্ছে? কারেন্টটা বিভাজিত হচ্ছে। অর্থাৎ I1 এর কিছু অংশ যাবে R2 এর মধ্যে দিয়ে, কিছু অংশ যাবে R3 এর মধ্যে দিয়ে, কিছু অংশ যাবে R4 এবং কিসের মধ্যে দিয়ে? R5 এর মধ্যে দিয়ে। আচ্ছা, আরেকটা বিষয় দেখো, এই তিনটার একটা দুইটা তিনটা চারটার তুল্য রোধ কিন্তু আমরা গতে বের করছিলাম। অর্থাৎ এই অংশটার তুল্য রোধ আমরা কোথায় বের করছিলাম? গতে বের করছিলাম। কত বের হয়েছিল আমাদের গতে? এই তিনটা অংশের তুল্য রোধ বের হয়েছিল আমাদের যেটা আরপি। যেমন দেখো R4 আর R5, R4 এর মান 25, এটার মান 25, 25 25 50, তাহলে এইটা হলো 25, এটা হলো 25 ওহম। R3 এর মান আছে কত? R3 এর মান হলো 75 ওহম। R2 এর মান কত? R2 এর মান হলো 50 ওহম। তাহলে 25 25 50, এই 50 75 50 কিসে যুক্ত? সমান্তরালে যুক্ত। তাদের তুল্য রোধ কিন্তু আমরা গতে বের করছিলাম। গতে তুল্য রোধ পাইছিলাম কত? আরপি। আরপির মান পাইছিলাম আমরা গতে হচ্ছে কত? 18.75 ওহম। এই মানটা কিন্তু আমরা গ হতে পাইছি, খেয়াল করো। এটা বের করতে হবে না, R4 R5 আসছে শ্রেণীতে, তাহলে দুইটার জন্য 50 50 75 50 কিসে যুক্ত? সমান্তরালে। তার মানে এই মানটা পাইছি আমরা গ হতে। আচ্ছা, এখন এই তিনটার তুল্য, চারটার তুল্য রোধ কত? 18.75। তাহলে দেখো এইখানে একটা রোধ, এই চারটার তুল্য রোধের জন্য আরেকটা রোধ, তখন এটা কিসে থাকবে? এটা থাকবে শ্রেণীতে। আমি যদি চিত্রটা আরেকটু আঁকি, দেখো এই যে এটার পরিবর্তিত রূপ হচ্ছে এটা। এটার মান হলো কত? এটা হলো R1 আর এটা হলো RP। তাহলে এটা হলো 100 ওহম, এটা হলো 18.75 ওহম, 25 ভোল্ট। এই চিত্রের পরিবর্তিত রূপ কিন্তু এটা। এখন দেখো এটা কিসে আছে? শ্রেণীতে যুক্ত। এই দুইটা রোধ কিসে যুক্ত? শ্রেণীতে যুক্ত। শ্রেণীতে কি ভাগ হয়? শ্রেণীতে ভাগ হয় ভোল্টেজ ভাগ হয়, অর্থাৎ ভোল্টেজ বিভাজন। আর শ্রেণীতে কি সমান থাকে? শ্রেণীতে কারেন্ট সমান থাকে, অর্থাৎ শ্রেণীতে প্রবাহ সমান থাকে, ভোল্টেজ ভাগ হচ্ছে। আর এই তিনটা আছে কিসে? সমান্তরালে। এই সমান্তরালে কি ভাগ হয়? এই সমান্তরালে কারেন্ট ভাগ হয়, ভোল্টেজ সমান থাকে। এখন আসো এ এবং বি বিন্দুর ভোল্টেজ আমরা যদি এখানে নামকরণ করি, এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু, এই বিন্দুর নাম দিলাম বি বিন্দু। এই এ এবং বি বিন্দুর দুই প্রান্তের ভোল্টেজ কিন্তু আমাদের জানা নাই। তোমরা যদি বলো যে স্যার আমাদের তো এখানে এ এবং বি বিন্দুর ভোল্টেজ 25 ভোল্ট, তাহলে সেটা ভুল হবে। এই 25 হচ্ছে সম্পূর্ণ বর্তনীর ভোল্টেজ। এখন আমাকে এই চিত্রের পরিবর্তিত রূপ হচ্ছে এই চিত্র, যাহা R1 এটা R1, R2 R3 R4 R5 এর সম্মিলিত রূপ হচ্ছে RP। তাহলে RP কার মাঝে আছে? এ এবং বি বিন্দুর মাঝে। তাহলে R1 এবং RP এখন কিসে যুক্ত? শ্রেণীতে যুক্ত। শ্রেণীতে কি ভাগ হয়? শ্রেণীতে ভোল্টেজ ভাগ হয়। তার মানে R1 এর দুই প্রান্তের ভোল্টেজ আর RP এর দুই প্রান্তের ভোল্টেজ সমান না। তাহলে এখন আমি যদি R3 কারেন্টটা বের করতে চাই, অর্থাৎ I যদি আমি V/R লিখি, R এর মান আমার এখানে V এর মান কত ধরবো? V এর মান কিন্তু আমি 25 ভোল্ট ধরতে পারবো না। কেন? কারণ এ বি এর ভোল্টেজ 25 ভোল্টেজ না। তার মানে আমাকে এখন কি করতে হবে? এ বি এর দুই প্রান্তের ভোল্টেজ বের করতে হবে। এই এ বি এর দুই প্রান্তের ভোল্টেজ বের করতে হবে। আসো আমরা যদি এ বি এর দুই প্রান্তের ভোল্টেজ বের করি, ভোল্টেজটার নাম দিলাম আমরা কি? VAB। VAB ইকুয়াল কত? V ইকুয়াল IR। খেয়াল করো, এ এবং বি এর দুই প্রান্তের ভোল্টেজ বের করতেছি। এ এবং বি এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে কত? I1। যাহা I1 তাহাই কি? I। এই কারণে আমি এখানে I লিখছি। এ এবং বি এর দুই প্রান্তের তুল্য রোধ কত? এই যে RP, অর্থাৎ RP আমরা চাইলে নাম দিতে পারি AB। এ এবং বি এর দুই প্রান্তের তুল্য রোধ হলো RP, আমরা চাইলে আরেকটু নামকরণ করতে পারি AB। তাহলে এখান থেকে আমরা এ এবং বি এর দুই প্রান্তের ভোল্টেজ বের করতে পারবো। তো I এর মান কত? 0.210। এ এবং বি এর দুই প্রান্তের রোধ কত? রোধ হলো 18.75। তার মানে এখান থেকে আমাদের মান চলে আসলো কত? 3.9375 ভোল্ট VAB। অর্থাৎ এ এবং বি এর দুই প্রান্তের ভোল্টেজ আসলো কত? 3.9375 ভোল্টেজ। আর 25 ভোল্টেজ কিন্তু সম্পূর্ণ সার্কিটের ভোল্টেজ। এই বিষয়টা খুব মাথায় রাখো, তোমরা পরীক্ষায় এই জায়গাটার মধ্যে ভুল করবা। এরপরে আসো কার মান বের করতে বলছে? R3। আমরা যদি এটাকে নাম দেই I2, এটাকে নাম দিলাম I3, এটাকে নাম দিলাম I4। I3 যাচ্ছে কার মধ্য দিয়ে? R3 এর মধ্য দিয়ে। তার মানে I3 ইকুয়াল আমরা যদি দেই যে
ভি বাই আর থ্রি। এখন ভি কত? ভি হবে এবি, ভি এবি। আচ্ছা, ভি এবি মান আমরা মাত্র বের করলাম কত? 3.9375। আচ্ছা, আর থ্রির মান কত? আর থ্রির মান এখানে দেওয়া আছে 75। তাহলে আমরা যদি এখানে মান বসাই 75, অর্থাৎ 3.9375 ডিভাইড বাই 75 ইকুয়াল হলো 0.0525 এম্পিয়ার। এটা কার মান? এটা হলো I3 এর মান, অর্থাৎ R3 এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তার মান হলো 0.0525 এম্পিয়ার। বাকি রইল কি? বাকি রইল R4 এর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে R4 এর মধ্য দিয়ে কারেন্ট বের করে তাহলে সেটা হবে I4। I4 হবে VAB ডিভাইডেড বাই, খেয়াল করো, R4। এখন আমরা এইখানে কত বসাবো? R4 বসাবো। R4 বসালে মান কত হবে? 25 হবে। তাহলে ভুল হবে। কেন ভুল হবে? খেয়াল করো, এই রাস্তার মধ্যে যতগুলি রোধ আছে, কারেন্ট কিন্তু যখন একটা রাস্তা দিয়ে যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় সে প্রথমেই ক্যালকুলেশন করে নেয় যে ওই রাস্তার টোটাল কতটুকু রোধ আছে। সে কিন্তু এখান দিয়ে অতিক্রম করলো 25 ওহম দিয়ে, তারপরে আবার অতিক্রম করবে 25 ওহম। বিষয়টা কিন্তু এরকম না। সে যখন এই রাস্তা দিয়ে যাবে, সে বলতে কারেন্ট যখন এই রাস্তা দিয়ে যাবে, সে তখন চিন্তা করবে যে এই রাস্তার টোটাল রোধ কত আছে। যেহেতু এই রাস্তাটা কিসে আছে? শ্রেণীতে আছে, এখানে কোনো শাখা প্রশাখা নাই। অর্থাৎ এই I4 যখন এই রাস্তা দিয়ে যাবে, সে কিন্তু 25 ওহম দেখবে না, সে দেখবে 25। দুইটা আছে এখানে, দুইটা মানে হলো 50 ওহম। তার মানে I4 যখন যাচ্ছে কত ওহমের মধ্য দিয়ে যাচ্ছে? 25 না 50? অবশ্যই 50। তার মানে এখানে আমরা যখন I4 বের করবো তখন রোধের মান আর 25 বসাতে পারবো না। রোধের মান বসাতে হবে আমাদের 25 যোগ 25। এখানে যদি আরেকটা 25 থাকতো তখন এটার মান হতো কত? 75 ওহম। আচ্ছা, তাহলে আসো এখানে আমাদের মান কত হবে? R4 আর R5 এই দুটার কিসে আছে? শ্রেণীতে আছে। তো আমরা এখানে RS লিখলাম, এখানে আমরা কি লিখলাম? RS লিখলাম। তাহলে আসো ভি এর মান একই থাকবে 3.9375। এই RS এর মান অর্থাৎ R4 এবং R5 শ্রেণীতে আছে 25 যোগ 25, এই কারণে আমি এখানে RS লিখছি 50। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের মান চলে আসবে কত? 0.0787 এম্পিয়ার, অর্থাৎ 0.0787 এম্পিয়ার। খেয়াল করো, তাহলে দেখা গেল কি? দেখা গেল এখানে কার মান বড়? দেখা গেল হচ্ছে এখানে আমাদের প্রশ্নে কি বলছে? মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে কিনা। দেখো, I1 এর মান 0.210 এম্পিয়ার, I3 এর মান হলো 0.0525 এম্পিয়ার, I4 এর মান হচ্ছে 0.0787 এম্পিয়ার। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে I1 is not equal I2, I2 না, এটা হবে I3 is not equal I4। অর্থাৎ R1, R3 এবং R4 এর মধ্য দিয়ে একই প্রবাহ প্রবাহিত হচ্ছে না। আবার এভাবেও আসতে পারে যে কোন প্রবাহটা বড়, I1 বড় না I2 বড় না I3 বড়। তো আমরা এখান থেকে এই প্রবাহের মানগুলি দেখে আমরা সমাধান করতে পারবো। তো খেয়াল করো, যে বিষয়টা আবারও বলতেছি সেটা হলো আমার এই ভোল্টেজটা। তোমরা ভুল করবা এই ভোল্টেজটার মধ্যে, এই যে ভোল্টেজটার মধ্যে দেখো, তোমরা প্রশ্ন করতে পারতা যে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কেন সমান হলো, এই দুইটা ভোল্টেজ কেন সমান হলো। আমি আবারও বলতেছি, এই তিনটা লাইন কিসে যুক্ত? সমান্তরালে যুক্ত। সমান্তরালে কি সমান থাকে? ভোল্টেজ সমান থাকে। এই কারণে আমাদের এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটা কি হয়েছে? সমান হয়েছে। আমি যদি এখান থেকে R2 এর মান বের করতে চাইতাম, মানে I2 ইকুয়াল হচ্ছে আমার কত? V বাই R2। তখন V এর মান আমি কত বসাতাম? তখনও V এর মান আমি 3.9375 বসাতাম, আর R2 এর মান কত বসাতাম? আমি 50 বসাতাম। তো তোমরা যদি ভোল্টেজ বিভাজন এবং কারেন্ট বিভাজন এই জায়গাটা যদি তোমরা বোঝো, আমাদের এই চলতরিতের এই টাইপের যত অঙ্ক আসবে তোমরা খুব সহজেই এগুলি তোমরা সমাধান করতে পারবা। ধন্যবাদ। আসো পরের অংশে যাই। আচ্ছা, আমরা আজকে সবগুলি অঙ্কই মোটামুটি সার্কিটের উপর হবে। আসো আমরা একটু শুরু করি। আচ্ছা, একটু ব্যতিক্রম অঙ্ক।
আমরা এখানে বলা হয়েছে যে তিনটা রোধ, অর্থাৎ এ এবং বি এর তুল্য রোধ কত, এ এবং বি এর তুল্য রোধ কত। দেখো এই যে তারগুলি, এই তারগুলির মধ্যে কিন্তু কোনো রোধ নাই। এই যে দুইটা তার, এই দুইটা তারের মধ্যে এই দুইটা তার যদি না থাকতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারতাম যে 10 10 10 কিসে আছে, শ্রেণীতে আছে, 3 10 30 হয়ে যেত। কিন্তু এখন কিন্তু আমাদের যেহেতু এই দুইটা তার যুক্ত আছে, এই কারণে আমরা বলতে পারবো না যে তারা কিসে যুক্ত, শ্রেণীতে যুক্ত। আসো এই অঙ্কগুলি করতে হলে আমাদেরকে বিন্দু ধারণা বুঝতে হবে। বিন্দু ধারণা মানে কি? যেমন আমরা যদি বলি জ্যামিতিক বিন্দু, যেমন এ বিন্দু বি বিন্দু, এই এ বিন্দু বি বিন্দু দুইটা ভিন্ন বিন্দু। জ্যামিতি অর্থাৎ হায়ার ম্যাথে যদি আমরা বলি জ্যামিতির কথা যদি বলি, জ্যামিতিক বিন্দুর কথা যদি বলি যে এ এবং বি বিন্দু কিন্তু দুইটা ভিন্ন বিন্দু। কিন্তু পদার্থবিজ্ঞানের আমরা যদি বৈদ্যুতিক বিন্দুর কথা বলি, বৈদ্যুতিক বিন্দুর ক্ষেত্রে কিন্তু এ এবং বি কিন্তু দুইটা ভিন্ন বিন্দু না। কেন না? খেয়াল করো, যেমন মনে করো এই এ এবং বি বিন্দুতে যাওয়ার আগে কি পড়ছে, এ এবং বি বিন্দুতে এখানে একটা রোধ পড়ছে, অর্থাৎ একটা উপাদান পড়ছে। যতক্ষণ পর্যন্ত না, যেমন মনে করো আমি যদি এখানে একটা টান দিলাম এই পর্যন্ত, এটা যদি এ বিন্দু হয়, এটাও কিন্তু এ বিন্দু হবে। কেন এটা এ বিন্দু হলে এটাও এ বিন্দু কেন হবে? কারণ এই এ বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে কোনো রোধ নাই, ধারক নাই, কোনো কোষ নাই, অর্থাৎ কোনো উপাদান নাই, বৈদ্যুতিক কোনো উপাদান নাই। যেহেতু এই এ বিন্দু এবং এ বিন্দুর মধ্যে কোনো বৈদ্যুতিক উপাদান নাই, অতএব দুটা বিন্দু একই বিন্দু। এটা হলো বৈদ্যুতিক বিন্দুর ক্ষেত্রে। কিন্তু জ্যামিতিক বিন্দুর কথা যদি বলি আমরা, এ এবং এ বিন্দু কিন্তু এক বিন্দু না, দুইটা কিন্তু ভিন্ন বিন্দু। অর্থাৎ আমি ততক্ষণ পর্যন্ত একটা বিন্দু বিবেচনা করতে পারবো যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কোনো বৈদ্যুতিক কোনো উপাদান না আসবে। আমরা এই বিন্দুর ধারণা থেকে এই অঙ্কগুলি সমাধান করবো। খেয়াল করবো, তাহলে এ বিন্দু আর এ বিন্দু একই বিন্দু, যেহেতু এখানে কোনো কি নাই, যেহেতু এখানে কোনো বৈদ্যুতিক উপাদান নাই। এ বিন্দু আর বি বিন্দু কিন্তু এক বিন্দু হবে না। কেন? কারণ এখানে মাঝখানে উপাদান আসছে, রোধ আসছে, ধারক হইতে পারতো, কোষ হইতে পারতো। এ বিন্দু আর এ বিন্দু একই বিন্দু নয়, এটা জ্যামিতিক বিন্দুর কথা বলছি আমি, আর এগুলি হলো আমার বৈদ্যুতিক বিন্দু। এখন আসো, আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে এ এবং বি এর রোধ বের করতে, তুল্য রোধ বের করতে বলছে। দেখো এটা যদি এ বিন্দু হয়, এই জায়গাটা এ বিন্দু হবে, কোনো উপাদান নাই, এ বিন্দু কোনো উপাদান নাই। এটাও হবে এ বিন্দু, দেখো মাঝখানে কোনো উপাদান নাই। এখানে এটাও হবে এ বিন্দু, দেখো মাঝখানে কোনো উপাদান নাই। আচ্ছা, এটা যদি বি বিন্দু হয়, এটা বি বিন্দু, এটা বি বিন্দু, এটা বি বিন্দু, এটা বি বিন্দু, অর্থাৎ এ বি বিন্দুর মাঝখানে দেখো কোনো রোধ নাই, ধারক নাই, কোষ নাই, কিছুই নাই। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? এই একটা 10 ওহম মানের রোধ, এক প্রান্তে এ, এক প্রান্তে বি, আবার এই 10 এর এক প্রান্তে এ, এক প্রান্তে বি, আবার এই 10 এর এক প্রান্তে এ, এক প্রান্তে বি। এই সার্কিটের তুল্য সার্কিট হলো এটা। আমরা যদি এটার পরিবর্তিত রূপ বলি, এইভাবে হবে। এ বিন্দু বি বিন্দু, খেয়াল করো, এই হলো 10 ওহম 10 ওহম 10 ওহম, অর্থাৎ এই সার্কিটটা যা তার সমতুল্য সার্কিট হলো এটা। দেখো 10 ওহমের এক প্রান্তে এ, এক প্রান্তে বি, এক প্রান্তে এ, এক প্রান্তে বি, এক প্রান্তে এ, এক প্রান্তে বি। এখানেও দেখো এক প্রান্তে এ, এক প্রান্তে বি। তার মানে এগুলি কিসে আছে? এগুলি আছে সমান্তরালে। তাহলে আমরা খুব সহজে আনসার করতে পারি 1/rp ইকুয়াল, আমরা যদি r1 r2 r3 বলি, 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। আমরা লিখতে পারি 1/10 প্লাস 1/10 প্লাস 1/10, তার মানে হলো 3/10। এটা হলো 1/rp এর মান, তার মানে rp হলো কত? 10/3, মানে হলো 3.33 ওহম। তো আমরা এখান থেকে খুব সহজে অঙ্কটা করতে পারি। কিন্তু আমাদের এই অঙ্ক করতে হলে বিন্দুর ধারণা মাথায় রাখতে হবে। আসো এটার মধ্যে যদি আমরা আরেকটা অঙ্ক করি, নাম দিলাম r1 r2 r3 r4, এটাকে দিলাম আমরা a বিন্দু, এটাকে দিলাম আমরা b বিন্দু। এখন আমাদেরকে বললো যে a এবং b এর তুল্য রোধ কত, a এবং b এর তুল্য রোধ কত। দেখো এই অঙ্কটা কিন্তু ঠিক আগের অঙ্কটার মতোই। আমরা যদি এই রোধটাকে বাদ দেই, তাহলে দেখো এইটা 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 একটু আগে কিসে ছিল? শ্রেণীতে না সমান্তরালে? অবশ্যই সমান্তরালে। কিভাবে সমান্তরালে? দেখো এটা যদি a বিন্দু হয়, এই পর্যন্ত a বিন্দু, যেহেতু সামনে উপাদান চলে আসছে, এখানে আর এ বিন্দু থাকবে না। যেহেতু এখানে বি বিন্দু ধরা হয়েছে, আমরা এখানে আমরা সি বিন্দু বিবেচনা করব। তাহলে এটা যদি এ হয়, এটা সি, এই পর্যন্ত কিন্তু এ বিন্দু, যেহেতু এই পর্যন্ত কোনো উপাদান নাই। আচ্ছা, তাহলে যেহেতু ওই পাশে বি ধরছি, এই পাশে আর বি ধরবো না, এই পাশে আমরা সি ধরবো। এটা যদি সি হয়, এটা সি, তাহলে এটা সি, তাহলে হবে এটা সি। খেয়াল করো, এটা যদি বি বিন্দু হয়, বি বিন্দু বি বিন্দু বি বিন্দু বি বিন্দু। এখন কি দাঁড়ালো বিষয়টা?
এটা এই রোধের এক প্রান্তে বি এক প্রান্তে সি, এই রোধের এক প্রান্তে বি এক প্রান্তে সি, আবার এই রোধের এক প্রান্তে বি এক প্রান্তে সি। আচ্ছা আমরা যদি এই সার্কিটটাকে আঁকি দেখো এরকম হয়। এই সার্কিটের সমতুল্য সার্কিট হলো এটা। এই যে তাহলে এটা হলো এ বিন্দু, এটাকে নাম দিলাম আমরা বি বিন্দু। আচ্ছা এখানে নাম দিলাম আমরা কত সি বিন্দু। তাহলে এটা হলো R1 R2 R3 R4, 4 ওহম। এইটা R2 কত, R2 হলো 6 ওহম, R3 হলো 3 ওহম, R4 হলো 2 ওহম। দেখো এই সার্কিটটা যা নির্দেশ করতেছে ঠিক এই সার্কিটটা কিন্তু তাই নির্দেশ করতেছে। আমাদের যদি এই সার্কিটটা আসতো আমরা কিন্তু খুব সহজে বলে দিতে পারতাম যে এই তিনটা সমান্তরালে, এই তিনটার তুল্য রোধ এটার সাথে শ্রেণীতে। কিন্তু আমাদের সার্কিটটা যদি এভাবে আসে তখন কিন্তু আমরা একটু মানে চিন্তার মধ্যে পড়ে যাবো আমরা কি করব। তো চিন্তা করার কোনো কারণ নাই, আমরা এই বিন্দু ধারণের মধ্যে যদি যাই, অর্থাৎ বৈদ্যুতিক বিন্দু ধারণের মধ্যে যদি যাই, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে সার্কিটগুলিকে রূপান্তর করে আমরা সহজেই এটার অ্যান্সার করতে পারি। তাহলে আমরা যদি বলি যে এই তিনটা কিসে যুক্ত, এই তিনটা সমান্তরালে যুক্ত, তার মানে 1/Rp equal 1/R2 1/R3 plus 1/R4। এখান থেকে আমরা লিখতে পারবো কত 1/6 plus 1/3 plus 1/2। তো এখান থেকে আমাদের Rp এর মান চলে আসবে হচ্ছে 1 ওহম। তাহলে এই যে তিনটার তুল্য রোধ, এখন আমার সার্কিট কেমন হবে, এই যে এখন আমার সার্কিট হবে এমন, এটা হলো R1, এটা হলো Rp। R1 এর মান 4 ওহম, Rp এর মান 1 ওহম। এখন এটার সাথে এটা কিসে যুক্ত, এটার সাথে এটা শ্রেণীতে যুক্ত। তার মানে আমরা লিখতে পারি Rs ইকুয়াল Rp প্লাস R1। Rp কত 1, R1 কত আমার এখানে, R1 হলো 4, তার মানে হলো আমার এখানে 5 ওহম। অর্থাৎ এই সম্পূর্ণ বর্তনীর তুল্য রোধ হলো আমার এখানে কত 5 ওহম। তার মানে এখান থেকে আমরা খুব সহজেই এই অঙ্কগুলি সমাধান করতে পারবো। মাথায় রাখতে হবে বিন্দুর ধারণাটা কি। ধন্যবাদ। আসো আমরা পরের অংশে যাই। আচ্ছা পরেরটাও একটা সার্কিট। R1 equal 2 ohm, R2 equal 4 ohm, R3 equal 3 ohm। এটা হলো A বিন্দু, এটা X, এটা Y, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। R4 হলো 2 ওহম, এটা হলো 12 ভোল্ট। খেয়াল করো এটা হলো আমাদের ঢাকা বোর্ড 17 সালের অঙ্ক, ঢাকা বোর্ড 17। এখানে একটা সার্কিট দেওয়া আছে, রোধ দেওয়া আছে R1 R2 R3 R4, চারটা রোধ দেওয়া আছে 2 4 3। আচ্ছা আর হলো 2 ওহম। প্রথম প্রশ্নে কি বললো, প্রথম প্রশ্নে বললো যে বর্তনীর প্রবাহ মাত্রা কত, বর্তনীর প্রবাহ মাত্রা কত। তো প্রবাহ মাত্রা মানে হলো কারেন্টের মান বের করতে বলছে I ইকুয়াল V/R। তো ভি এর মান দেওয়া আছে এখানে দেখো 12 ভোল্ট। এখন কি করতে হবে, এখন আমাদের আর বের করতে হবে, এখন আমাদের আর বের করতে হবে, তুল্য রোধ বের করতে হবে। তুল্য রোধ যদি বের করতে চাই R1 R2 কিসে যুক্ত, R1 R2 যুক্ত শ্রেণীতে, তাহলে 2 আর 4 মিলা হলো কত 6। আচ্ছা 6 3 এর সাথে কিসে যুক্ত, সমান্তরালে যুক্ত, তখন সমান্তরাল মান বের করব। সমান্তরালটা আবার R4 এর সাথে কিসে যুক্ত, শ্রেণীতে যুক্ত। আসো আমরা করার চেষ্টা করি। তাহলে আমরা যদি গয়ের জন্য বের করি, আমাদেরকে কি বের করতে বলছে, প্রবাহ বের করতে বলছে। R1 R2 কিসে যুক্ত, শ্রেণীতে যুক্ত, তার মানে RS1 ইকুয়াল R1 প্লাস R2। তাহলে এখানে কত হবে 2 প্লাস 4 ইকুয়াল 6 ওহম। আচ্ছা এই RS1 এবং R3 কিসে যুক্ত, সমান্তরালে যুক্ত, তার মানে আমরা লিখব, এই লেখাগুলি কিন্তু আমরা লিখে দিব, বাংলাতে লিখে দিব যে R1 এবং R2 শ্রেণীতে যুক্ত, সুতরাং তুল্য রোধ। এরপর আবার বলবো যে RS1 এবং R3 সমান্তরালে যুক্ত, সুতরাং তুল্য রোধ। এভাবে আমরা লিখে দিব। তাহলে 1/Rp ইকুয়াল 1/RS1 প্লাস 1/R3। তো RS1 এর মান কত, RS1 এর মান হবে 1/6 প্লাস 1/3, যেহেতু এই মানগুলি এখানে দেওয়া আছে 1/6 প্লাস 1/3। তো এখান থেকে আমরা Rp এর মান পাবো, Rp এর মান পাবো হচ্ছে 2 ওহম। আচ্ছা এখন আসো এখান থেকে আমরা কার মান বের করছি, Rp এর মান, অর্থাৎ এই তিনটা রোধের তুল্য রোধ হচ্ছে কত 2 ওহম। এই তিনটা রোধের পরিবর্তে পেলাম আমরা 2 ওহম। এই 2 ওহমের সাথে এই 2 ওহম কিসে যুক্ত, শ্রেণীতে যুক্ত। তখন আমার বর্তনীর রূপ কেমন হবে, তখন আমার বর্তনীর রূপ হবে এরকম।
এই যে এরকম। তাহলে এটা হলো এই তিনটার তুল্য রোধ হলো 2 ওহম, এটা হলো এখানে 2 ওহম, তার মানে এটা হলো আরপি, এটা হলো আর4। যাহাই বর্তনী তাহাই এই বর্তনী। এখন আসো এই দুইটা আবার কিসে যুক্ত, এই দুইটা আবার শ্রেণীতে যুক্ত, তখন আমরা এটাকে কি লিখতে পারি, RS2 ইকুয়াল আরপি প্লাস আর4। আরপি কত 2, আর4 2, তার মানে হলো 4 ওহম। অর্থাৎ আমার এই বর্তনীর টোটাল বর্তনীর তুল্য রোধ কত, টোটাল বর্তনীর তুল্য রোধ হলো 4 ওহম। তাহলে আমি এখান থেকে কারেন্ট বের করতে পারি, I ইকুয়াল কত V/RS2, যেহেতু সবকটা বর্তনীর তুল্য রোধ RS2, তাহলে V কত আমার এখানে, V হলো আমাদের এখানে দিয়ে দিল কত 12, তার মানে 12 ডিভাইডেড বাই 4, তার মানে হবে 3 এম্পিয়ার। অর্থাৎ এই যে সম্পূর্ণ বর্তনীটা, এই সম্পূর্ণ বর্তনীর যে কারেন্ট বের হয়েছে এখান থেকে I, এই I এর মান হলো 3 এম্পিয়ার। তাহলে আমরা খুব সহজে এটা আমরা অ্যান্সারটা করতে পারি। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো ঘতে কি বলছে। ঘতে বলছে এসি অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র এবং XY অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্রের মান সহ খাতায় অঙ্কন করো। এসি অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র, সি বিন্দু কোনটা, আমার সি বিন্দু হলো এটা, সি বিন্দু হলো এটা। অর্থাৎ এসি অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র এবং XY অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র মান সহ খাতায় অঙ্কন করো। লেখচিত্র কিন্তু খাতায় অঙ্কন করতে হবে, গ্রাফে না। আচ্ছা, তো আসো আমরা শুরু করি ভোল্টেজ কারেন্ট। তাহলে একবার ভোল্টেজ বের করতে হবে, একবার কারেন্ট বের করতে হবে। এখন আসো গ থেকে আমরা কি পাইছি, আমাদেরকে এখানে বলছে এসি অংশের প্রবাহ। দেখো সম্পূর্ণ বর্তনীর প্রবাহ I, ঠিক একটু মনোযোগী হও, সম্পূর্ণ বর্তনীর প্রবাহ হলো I, কত এম্পিয়ার 3 এম্পিয়ার। কার মধ্য দিয়ে যাচ্ছে, এই এর মধ্য দিয়ে গিয়ে দুই ভাগে ভাগ হলো, আবার সি এর মধ্য দিয়ে হয়ে এখান দিয়ে আসতেছে। তার মানে এই 3 এম্পিয়ার কারেন্ট কিন্তু পুরাটাই আমার এসি অংশের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে আমার এসি অংশের প্রবাহ কত, আমার এসি অংশের প্রবাহই হবে আমার মূল বর্তনীর প্রবাহ, অর্থাৎ মূল প্রবাহ। তার মানে আমি আবারও বলতেছি, এখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে এই কারেন্টটা এখানে এসে দুই ভাগে ভাগ হলো, ভাগ হয়ে আবার সি হয়, অর্থাৎ এখান দিয়ে আবার এখান দিয়ে আসলো। তার মানে দেখা গেল কি বিষয়টা, এসি অংশের প্রবাহটা আমার মূল বর্তনীর প্রবাহ। তাহলে আমি বলতে পারি কি, এসি অংশের প্রবাহ, এসি অংশের প্রবাহ, এসি অংশের প্রবাহ হবে কত এম্পিয়ার, 3 এম্পিয়ার। খেয়াল করো। এখন আসো আমাদেরকে কি বের করতে বলছে, ভোল্টেজ কারেন্ট লেখচিত্র। এসি অংশের মধ্যে ভোল্টেজ কত, এসি অংশের ভোল্টেজ কিন্তু সম্পূর্ণ বর্তনীর ভোল্টেজ। এসি অংশের ভোল্টেজটাই যেহেতু দুই প্রান্ত কোন বিন্দুর সাথে যুক্ত, ভোল্টেজের এই ব্যাটারির সাথে যুক্ত, পজিটিভ নেগেটিভের সাথে যুক্ত, তার মানে এসি অংশের ভোল্টেজটা হবে ব্যাটারির যে ভোল্টেজ সেটা। তারপরেও যদি আমরা বের করতে চাই এসি অংশের মধ্যে আমার তুল্য রোধ কত, এসি অংশের তুল্য রোধ কোথায় পাইছি, এসি অংশের তুল্য রোধ মানে হলো এই 1 2 3 4টা অংশের তুল্য রোধ গতে পাইছি। গতে আমি বর্তনীর তুল্য রোধ কত পেলাম, গতে বর্তনীর তুল্য রোধ পেলাম আমি 4 ওহম, এটা কিন্তু গতে পাইছি। এখন দেখো এই তুল্য রোধ দিয়ে কিন্তু আমি এসি অংশের ভোল্টেজ বের করতে পারি। এসি অংশের ভোল্টেজ ভি, এটা হলো প্রবাহ I, ভোল্টেজ ভি ইকুয়াল কত IR, I কত 3, আর কত 4, তার মানে হলো 12 ভোল্ট। খেয়াল করো আমি একটু আগে বলছি এসি অংশের ভোল্টেজটা হবে এই ব্যাটারির ভোল্টেজের সমান। আমরা যদি এটা অঙ্ক করেও দেখি তাহলেও দেখবো যে এসি অংশের ভোল্টেজ কত হলো 12 ভোল্টেজ, তো এখানে ভোল্ট, আচ্ছা 12 ভোল্ট। তাহলে এসি অংশের প্রবাহ পেলাম আমরা, এসি অংশের ভোল্টেজ পেলাম, বাকি রইল কি XY অংশের ভোল্টেজ এবং XY অংশের কারেন্ট। তাহলে বাকি রইল আমার XY অংশের ভোল্টেজ এবং XY অংশের কারেন্ট। এখন আসো XY অংশের ভোল্টেজ যদি বের করতে চাই, XY অংশের রোধ লাগবে। এই XY অংশের রোধ কত, এই R1 এবং R2 কিসে যুক্ত, শ্রেণীতে যুক্ত, 4 আর 2 এ 6, 6 এর সাথে 3 কিসে যুক্ত, সমান্তরালে যুক্ত। এই 6 আর 3 সমান্তরালে যুক্ত হলে তাদের তুল্য রোধ কত গতে পাইছিলাম আমরা। অর্থাৎ XY অংশের প্রবাহ যখন বের করব, XY অংশের ক্ষেত্রে তুল্য রোধ কত, XY অংশের তুল্য রোধ হলো 2 আর 4 এ 6, 6 এর সাথে 3 সমান্তরালে যুক্ত, তো 6 আর 3 সমান্তরালে যুক্ত হলে তুল্য রোধ হয় 2। তার মানে XY অংশের জন্য তুল্য রোধ হলো কত 2 ওহম, এটাও কিন্তু আমরা কহতে পাইছি। এখন আসো XY অংশের মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে,
যেই প্রবাহটা আই বিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে অর্থাৎ এ বিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে, এই প্রবাহটা এসে কিন্তু এখানে দুই ভাগে ভাগ হচ্ছে। এই 3 এম্পিয়ার কিন্তু দুই ভাগে ভাগ হচ্ছে। এটা যদি x বিন্দু হয় এটাও x বিন্দু, এটা যদি y বিন্দু হয় এটাও y বিন্দু। ঠিক আছে, তাহলে দেখো এই xy এর মধ্যে দিয়ে কিন্তু এই 3 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে যেটা বর্তনীর সম্পূর্ণ প্রবাহ সেটাই কিন্তু xy অংশের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে xy এর কারেন্ট কত? xy এর প্রবাহ হচ্ছে এখানে 3 এম্পিয়ার। এবার আসো xy অংশের ভোল্টেজ, xy অংশের ভোল্টেজ v কত? v ইকুয়াল যদি ir হয়, i কত? i হলো 3। xy এর রোধ কত? xy এর রোধ হলো 2, তার মানে হবে 6 ভোল্ট। তাহলে কি দাঁড়ালো? xy এর ভোল্টেজ হলো 6 ভোল্ট, xy এর ভোল্টেজ হলো 6 ভোল্ট, xy এর কারেন্ট কত? 3 এম্পিয়ার। AC এর ভোল্টেজ 12 ভোল্ট, AC এর কারেন্ট কত? AC এর কারেন্ট হলো 3 এম্পিয়ার। এখন আসো আমরা যদি এটাকে লেখচিত্রের সাহায্যে দেখাই, তাহলে লেখচিত্রটা কেমন হয়? খেয়াল করো, এটা হলো আমাদের এসি অংশের জন্য, এটা হলো আমাদের xy অংশের জন্য। তাহলে এসি অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র। ভোল্টেজ এসি অংশের জন্য ভোল্টেজ কত? 12 ভোল্ট। 2 4 6 8 10 12। দেখো এসি অংশের ভোল্টেজ এই যে বিন্দুতে গেল, এই যে বিন্দুতে। এসি অংশের কারেন্ট কত? এই যে 3। আচ্ছা, তার মানে এসি অংশের ভোল্টেজ হলো 12 ভোল্ট, এসি অংশের কারেন্ট হলো 3 এম্পিয়ার। xy অংশের ভোল্টেজ কত? xy অংশের ভোল্টেজ হলো 2 4 6, এখানে হবে 6। তার মানে xy অংশের ভোল্টেজ হলো এটা, এই যে এটা, কারেন্ট হলো এটা। তাহলে দেখো xy অংশের কারেন্টও 3 এম্পিয়ার, এসি অংশের কারেন্টও 3 এম্পিয়ার, কিন্তু xy অংশের ভোল্টেজ 12 ভোল্ট, এসি অংশের ভোল্টেজ 12 ভোল্ট, xy অংশের ভোল্টেজ হলো 6 ভোল্ট। তার মানে এসি এবং xy উভয় অংশে কারেন্টের মান সমান, কিন্তু এসির তুলনায় xy অংশে ভোল্টেজটা কি? অর্ধেক। তো এইভাবে আমরা এই ধারণাগুলো যদি আমাদের থাকে তাহলে খুব সহজে আমরা এই অঙ্কগুলি আসলে আমরা করতে পারবো। তো চলতরিতের সার্কিটের আরও অনেকগুলো অঙ্ক আছে, আমি চেষ্টা করব পরবর্তীতে আরও একটা ক্লাস অন্তত এটার উপর দেওয়ার জন্য। তো আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই বাসায় থাকো এবং বিজ্ঞানের সঙ্গে থাকো। ধন্যবাদ।